তো এইবার আমাদের বাছাই করা ছিল বিউটিনলি অ্যাক্টিভলি ম্যানেজ লার্জ ক্যাপ অ্যান্ড লার্জ অ্যাজ মিড ক্যাপ ফান্ড এর ভিতর থেকে। তো সবথেকে প্রথমে তো হার্ড ডেটা, আর এই হার্ড ডেটা অ্যাকসেপ্টেডও ছিল। ২ কারণের জন্য এই হার্ড ডেটা অ্যাকসেপ্টেড ছিল। প্রথমত লার্জ ক্যাপ ফান্ডে এই যে ইউনিভার্স আছে, এই যে সকল ক্লাসিফিকেশন হয়েছে, এ না খুব ন্যারো ডাউন। ভারতের মার্কেটে ক্যাপিটালয়েজ টপ ১০০ কোম্পানিকেই লার্জ ক্যাপ মানা হয়েছে। আর এই যে অ্যাক্টিভ ফান্ডে ৫০ থেকে ৬০ স্টক থাকে সাধারণত। তো ওই ১০০ স্টকসের থেকে ফান্ড ম্যানেজারকে ৫০-৬০ স্টকস বাছাই করতে হয়, যেটা সাধারণত একটা ফান্ড থাকে। আর ৮০% টাকাই ওখানে লাগাতে হবে। এর মানে নিজেদের ট্যালেন্ট দেখানোর স্কোপ প্রচুর লিমিটেড হয়ে গেছে। আর এর কারণে অ্যাক্টিভ ফান্ডে ফান্ড ম্যানেজারকে আমি এক্সট্রা বেশি ফিস দিতে মোটেও রাজি নই স্টক পিক করার জন্য। কারণ স্টক পিক করার স্কোপই তো নেই। তো যখন স্কোপই নেই, তখন আমি ওকে ট্যালেন্ট দেখানোর জন্য টাকা কেন দেবো? এর থেকে তো ভালো আমি ইন্ডেক্স ফান্ড নিয়ে নেব। আর দ্বিতীয়ত ক্যাটাগরি ছিল লার্জ অ্যান্ড মিড ক্যাপ, যার ভিতরে শুরুতেই তো ১০০ কোম্পানি ছিল, ওই লার্জ ক্যাপের যেটা আমি কেবলমাত্র বললাম। এখন এর সাথে প্লাস এর পরের ১৫০ কোম্পানিও আছে, যেটা মার্কেট ক্যাপ ওয়াইজ ১০০ প্লাস ১৫০ ইকুয়াল টু ২৫০ কোম্পানি, যেটা সেবি বলে মিড ক্যাপ কোম্পানি। এর মানে হলো ২৫০ স্টকসের বাস্কেট, আর ওর থেকে বাছাই করতে হবে ৫০-৬০ স্টকস। তো এখন বাস্কেট অনেক বড় হয়ে গেছে। এর মানে ফান্ড ম্যানেজারের কাছে নিজের ট্যালেন্ট দেখানোর স্কোপ আছে ফর্মে ট্যালেন্ট পার্সপেক্টিভ অ্যাক্টিভ ফান্ডস। মানে আমি ফান্ড ম্যানেজারের ট্যালেন্টের উপর নির্ভর করছি। ট্যালেন্ট দেখানোর স্কোপ পার্সপেক্টিভের থেকে কোয়ালিটেটিভ অ্যান্ড ন্যাশনাল পার্সপেক্টিভের থেকে এই ক্যাটাগরি আমার কাছে বেটার মনে হয়েছে। কিন্তু শুধুমাত্র এর জন্যই আমরা ওই দিকে চলে যাব না, আমাদের আগের ডেটাও দেখতে হবে যে কে কেমন রিটার্ন দিয়েছে। তো ডেটা কি বলতেছে? তো ডেটা এখন আপনার স্ক্রিনের সামনে। ভিন্ন ভিন্ন টাইম পিরিয়ড যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে কখনো কখনো ৪.৫% আউট পারফর্ম করেছে, কখনো কখনো ৫% করেছে, তো আবার কখনো কখনো ২.৫%ও আউট পারফর্ম করেছে। তো এখন আপনি ৩ বছরের পিরিয়ড নেন, ৫ বছরের পিরিয়ড নেন বা ৭ বছরের পিরিয়ড নেন, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে লার্জ ক্যাপ ফান্ড আউট পারফর্ম করেছে। মূলত লার্জ ক্যাপ ফান্ডের থেকে এটাতে একটু বেশি রিস্ক। ওটা তো শুধুমাত্র লার্জ ক্যাপ, আর এটাতে লার্জ অ্যান্ড মিড ক্যাপ। বাট আমি এটা অ্যাজিউম করছি যে এই যে ফান্ড, ওই সকল ব্যক্তিদের জন্য যাদের কাছে লার্জ ক্যাপ, বিশেষ করে ইন্ডেক্স লার্জ ক্যাপ অনেক বেশি প্যাসিভ মনে হয়, অনেক বেশি সেভ মনে হয়। এর জন্য ওনারা একটা স্টেপ আপ রিস্ক নিতে চায় রিস্কোমিটারে। তো যদি আপনি একটা স্টেপ আপ নিতে চান রিস্কোমিটারে ফর এ হায়ার রিটার্ন, অনেক বেশি রিটার্ন পেতে চান, তাহলে হিস্টোরিক্যাল রিটার্নস আমাকে এটা দেখায় যে এই ক্যাটাগরিতে যে ইকুইপমেন্টাল রিস্ক আছে ওটা জাস্টিফাইড আছে বাই এ সাবস্টেন্সিয়ালি হায়ার রিটার্নস। এটা মার্জিনাল রিটার্নস না, এটা সাবস্টেন্সিয়ালি হায়ার রিটার্নস। অ্যান্ড আই থিঙ্ক রিস্ক টু রিওয়ার্ড ইন দিস সিনারি ওয়েজ জাস্টিফাইড স্পেসিফিকলি বিকজ এর ভিতর শুধুমাত্র ভারতের ৫,৫০০ থেকে ৬,০০০-এর ভিতর টপ ২৫০ মার্কেট ক্যাপ কোম্পানিকেই বাছাই করা হচ্ছে, যেটা আমার চিন্তা ভাবনায় তো সেবি এর একটা স্ট্রিক্ট ক্লাসিফিকেশন আছে, যেখানে প্রয়োজন আছে যে ইন্ডাস্ট্রি এর অ্যাপ্রোচের জন্য। বাট ভারতের ২৫০ সেরা কোম্পানির যদি আমি মার্কেট ক্যাপ দেখি, তাহলে আমার কাছে ওই সমস্ত কোম্পানি তো ইনফর্মালি লার্জ ক্যাপই মনে হয়। তো এর জন্য এই ক্যাটাগরি আমার কাছে ফর অ্যান রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্নসও বেটার লাগে, যার কারণে আমরা একে একটা দ্বিতীয় লার্জ ক্যাপ ফান্ড মনে করতে পারি।